পরিবারের পারিবারিক সহিংসতা, পরিবারের বিভিন্ন ধরনের ক্লেশ, পরিবারের উদাসীনতা, একটা ছেলে একটা মেয়ে কার সাথে মিশছে, এগুলো আসলে আমরা ঠিক মতো অবজার্ভ করি না, এগুলো আমরা দেখি না, দেখভাল করি না। তারপরে এই কোমলমতি ছেলে মেয়ে, স্কুলের ছাত্র, তরুণ ছেলেরা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, অথবা অনেকে কর্মচারী হোক, রেজাল্ট খারাপ করে হোক, অনেক কারণে তারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে। এই পরিবেশটা যাতে তৈরি না হয়, এটা আমাদের লক্ষ্য হচ্ছে। এটা হচ্ছে প্রি-এক্সপোজার পিরিয়ড। তারপর হচ্ছে যখন সে আক্রান্ত হয়ে গেল, আমাদের সেটাকে ডুবে না যায় এ পর্যন্ত আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে। একটা ছেলে একটা মেয়ের আচরণ পাল্টাচ্ছে, এটা ডেফিনেটলি তার ফ্যামিলি অবজার্ভ করতে হবে। যদি ফ্যামিলি উদাসীন থাকে, তখন কিন্তু সে মাদকে ডুবে যাবে, এবং একদম জীবন্ত একজন মাদকাসক্ত মানুষকে উদ্ধার করা কিন্তু বেশ কঠিন। কারণ বাংলাদেশে এভাবে এখনো পর্যন্ত আমরা ভালো মাদকাসক্ত নিয়ে আমরা কেন্দ্র তৈরি করতে পারিনি। সেক্ষেত্রে কেউ যদি হঠাৎ করে অ্যারেগেন্ট হয়ে যায়, হঠাৎ করে সে রক্ষতা হয়ে যায়, হঠাৎ করে সে কোনো ধরনের তার টাকা পয়সার চাহিদা বেড়ে যায়, হঠাৎ করে দীর্ঘ সময় ধরে সে বাসার বাইরে থাকতেছে, তার প্রভাবন্দা হয়ে যাচ্ছে, সে বাসায় যে খাবার খেতে সেটা খাচ্ছে না, সে লম্বা সময় বন্ধুদের সাথে আউটিংয়ে থাকতেছে, তার স্কুল পারফরমেন্স খারাপ হচ্ছে, তার অস্বাভাবিক ঘুম বেড়ে গেছে, যেটা সে আগে হয়তো তার দৈনন্দিন কাজ যেভাবে সে রুটিন ছিল সেটা পরীক্ষা করছে। এগুলো যখন আমরা অবজার্ভ করবো, অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আমার ছেলেটা, আমার মেয়েটা, আমার ভাইটা, আমার আত্মীয়তার সাথে মাদকাসক্ত হচ্ছে কিনা। আমাদেরকে এটা স্ক্রুটিনি করে তাকে, যদিও আমরা দেখি যে সে এভাবে লাইনের বাইরে চলে যাচ্ছে, সাথে সাথে তাকে যেন আমরা এখান থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নিই পারিবারিক ভাবে। তারপরে যারা আসক্ত হয়ে গেছে তাদের ব্যাপারে আমাদের আসলে সবচেয়ে বেশি যে শক্তি সেটা হচ্ছে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। স্যার, আপনাদের যে করতে বলি, বাংলাদেশে একটা কথা প্রচলন আছে যে সে যদি গাঁজা খেয়ে যায় ওখানে গিয়ে ফিল্ম করে। এই ধরনের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলো অবস্থা এরকম। আমাদের কাছে আমার সিলেটে থাকতে আমরা মনে করতাম যে যারা মাদক খায় এরাই আবার মাদকাসক্ত কেন্দ্র পরিচালনা করে, এইভাবে মানে একটা কথা চালু আছে। এই ব্যাপারে আসলে আমরা যারা বিভিন্ন ধরনের স্টক হোল্ডার আছি, মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোকে আমরা ভিজিটের আওতায় আনতে হবে। আমাদের একজন সাবেক এসপি স্যারের একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল ঢাকায়, যে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে মানুষজনকে প্রচন্ড ধরনের টর্চার করা হয়, সেটা বেশিরভাগ ক্ষেত্রে স্বাভাবিক, যেটা একদমই অমানবিক। এগুলো আপনাদেরকে একটু দেখভালের আওতায় নিয়ে আসতে হবে। মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলো আসলে আমি জানি না, এইগুলো অ্যাপ্রুভাল সম্ভবত সিভিল সার্জন অফিস থেকে পায় না, এইগুলো হয়তো অন্য কোনো ডিপার্টমেন্ট আমার জানা নেই। অ্যাপ্রুভাল যেখান থেকে পায় আমাদের দেখভাল পাশাপাশি পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন এবং আমাদের যদি দেখার সুযোগ থাকে, আমাদেরও দেখার একটা জায়গা আছে। কারণ হচ্ছে আমার বক্তব্যের মধ্যে আমি একটু ইন্টারফেয়ার করি। এটা স্যার আপনাদের ক্ষমতা দিয়ে আছে, ডিসি স্যারের ক্ষমতা দিয়ে আছে, সবারই ক্ষমতা দিয়ে আছে আইন শৃঙ্খলা বাহিনী। আর এটা অ্যাপ্রুভাল আমরা দিই এবং সিভিল সার্জনের মতামত সহ দিই আমাকে। এখন আমাদের সিভিল সার্জনের মতামত দেবে আসলে আর যে বাচ্চাগুলো বলা হচ্ছে মাদকাসক্ত ছিল, হ্যাঁ তারা সুস্থ হয়ে তারা কি করবে কর্ম করার জন্য এই যে সরকার যে ডিসিশন নিয়েছিল, তাদেরকে আমরা এই প্রত্যেকটা তারা এখানে ডাক্তার আছে, বয় আছে, ওয়ার্ড বয় আছে হসপিটালের, মানে নেওয়া কেন্দ্রের জন্য যা যা দরকার নীতিমালা আছে এবং এই তাদেরকে সেবা। এবং এখন বর্তমানে আপনারা জানেন স্যার, এই এই নেওয়া কেন্দ্রগুলো সরকারি অনুদানও পায়, এই কারণে তদারকির হারটা সবার বেড়ে গেছে। তারা সেই টাকাটা, অনুদানের টাকাটা কিভাবে খরচ করছে, ডাক্তার ঠিক মতন কাজ করছে কিনা, বা মানসিক ডাক্তার ওখানে আছে কিনা, এগুলো সিভিল ডিসি স্যারের মতামত সহ আমার মতামত সহ তারপরে প্রেরণ করা হয়, মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। এখানে এবার দুটো নিরাময় কেন্দ্র আমাদের এখানে আছে মৌলভীবাজারে, এই দুটো কেন্দ্র অনুদান কিছু পেয়েছে, ডিসি স্যারের মাধ্যমে পরে চেক বিতরণ করা হবে। আর আপনারা তদারকি আপনাদের ক্ষমতা দেওয়া আছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। তাহলে আমি সিভিল সার্জন স্যারকে বলবো, যেহেতু আমার সদরের মধ্যেই সেটা অবস্থিত, আমি নিজেই ভিজিট করবো। কারণ হচ্ছে সারপ্রাইজ ভিজিট না করলে সেখানে রোগী আছে, ডাক্তার নেই।
আমরা পাওয়া যাবে ক্লিনিকেই পাই এমন অবস্থা, রোগী আছে ডাক্তার নাই। আর এটা তো আসলে খুবই সেন্সিটিভ ইস্যু, সেখানে ডাক্তার অবশ্যই থাকা লাগবে এবং পাশাপাশি স্পেশালিস্ট ডাক্তারের অর্থাৎ সাইকিয়াট্রিতে যারা এমডি এফসিপিএস ডিগ্রি আছেন ওনাদের একটা সুপারভিশন থাকা লাগবে। এটা আমি নিজে উদ্যোগ নিয়ে ভিজিটে যাবো ইনশাআল্লাহ। আর পাশাপাশি যাদের একটা লং টাইম মাদকাসক্তি ছিল তাদেরকে যাতে রিহ্যাবিলিটেশন করা যায় এই ধরনের কোন ব্যবস্থা আছে কিনা, কারণ তাদেরকে আবার অন্যদের সাথে মিশিয়ে রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করলে যুব উন্নয়ন বা অন্য কোথাও থেকে এরা আবার ওদেরকে বিপদগামী করে ফেলার একটা সম্ভাবনা থাকবে। তাদেরকে আইসোলেটেড রেখে তাদেরকে ইনকাম জেনারেটিং কোনো একটা কাজে যুক্ত করা যায় কিনা এটাও দেখার জন্য আগে বিনীত অনুরোধ রেখে আমি মাদক নিয়ে আসলে প্রতি বছরই আমাদের একটা কার্যক্রম থাকে। আগে আমি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে থাকতে এভাবে এই কার্যক্রম দেখেছি। আমাদের অ্যাকশন প্ল্যানটা আসলে প্রতি বছরই ঠিক করি আমরা, কিন্তু বিভিন্ন ধরনের কাজের চাপের ফলে দেখা যায় যে আমাদের এই অ্যাকশন প্ল্যানটা শেষ পর্যন্ত ব্যর্থতার পর্যবেক্ষিত থাকে। এই বছর আমি আশা করবো এটা ফলপ্রসূ হবে আমাদের যে অ্যাকশন প্ল্যান থাকবে। মাদকের ব্যাপারে আমাদের তিনটা কথা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে প্রি এক্সপোজার অর্থাৎ সেবন করার পূর্বের অবস্থা, একটা হচ্ছে এক্সপোজার পিরিয়ড এবং একটা হচ্ছে তাকে এক্সপোজার হয়ে গেছে আমরা তাকে কিভাবে পোস্ট এক্সপোজার পিরিয়ডে তাকে রিহ্যাবিলিটেশন করতে পারি। সম্মানিত সমাজে আমাদের মাদক কিভাবে আমার একটা কোমলমতি ছাত্র, একটা তরুণ ছেলে, একটা তরুণী, একজন বিপন্ন মানুষ তাকে গ্রাস করে এই পরিবেশটা আমাদের যাতে তৈরি না হয় এভাবে আমাদের